the statement of financial position of British American Tobacco Bangladesh Company Limited. আচ্ছা খেয়াল করেন এই যে in thousand of BDT এটা কেন লিখছে, এটা কি ম্যান্ডেটরি নাকি ম্যান্ডেটরি না? আইএস কি এখানে কি বলে এই যে in thousand of BDT এটা কি বলেন তো, এর মানে কি? সরি ফিগারগুলো যা আছে সব ফিগারগুলো 1000 এ শো করবে, সো ওটাকে শর্ট করার জন্য in thousand of BDT লিখছে। রাইট, এটা যদি না দেয়া হতো তাহলে কি রিকোয়ারমেন্ট আমি কি বলতে পারতাম যে আমি আইএস ফলো করে করছি, এটা কি বলতে পারতাম? আমি বলতে পারতাম না, বিকজ ইট ইজ ম্যান্ডেটরি। এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল করি না যে এটা কিন্তু ফরম্যাটের ভিতরে ম্যান্ডেটরি, যে আপনি নিয়ারেস্ট রাউন্ড ডলারে যাবেন এবং আপনি এটা মেনশন করে দেবেন ফার্স্ট। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি এই কথাটা কিন্তু এভাবে থাকতে হবে। দেন হয়তো এটা আপনি স্যার আইএস 1 ফরম্যাট ফলো করতে হলে তাহলে in thousand of BDT এটা দিতে হবে। মানে আপনি যদি এটা ডলার হয়, হ্যাঁ আপনি যদি এটা ডলারে, আপনি যদি মিলিয়নে করেন অথবা ডলারে করেন, এখানে 1000 না হয় মিলিয়ন হইতে পারে, অথবা এটা হচ্ছে এটা বিডিটি না হয় হচ্ছে ইন্ডিয়ান রুপি হইতে পারে, বাট এই স্টাইলে ইউ নিড টু প্রেজেন্ট। হ্যাঁ, কারণ এই ফিগারটা যদি 2000 কোটি টাকা 3000 কোটি টাকা হয় তাহলে দেখতে অসুবিধা, প্লাস এইটা মেনশন না করলে অনেকে এটা দেখে বুঝবে না। সো এই আপনি যে রাউন্ড অফ করছেন, আপনি যে শূন্য কমাচ্ছেন, কত সংখ্যায় সমান শূন্য কমাচ্ছেন এটা মেনশন করতে হবে। এখন যদি আপনি শূন্য না কমান তাহলে হয়তো এটা না লিখলেও চলবে, কিন্তু সেটা আবার একটা সমস্যা আছে, এটা আপনার প্রেজেন্টেশনের সৌন্দর্য নষ্ট করবে। কারণ আপনি দেখেন এখানে যদি আরো 3টা শূন্য লাগালে কোনো সমস্যা নেই, বাট যদি এটা আরো বড় কোম্পানি হতো তাহলে কিন্তু, মানে বাংলাদেশ অপারেশন তো ধরেন এইটা আপনি এখন মনে করেন যে ইন্ডিয়ান অপারেশন করছেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডিয়া। সো ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডিয়া হলে এর কত গুণ বড় হবে আপনি চিন্তা করেন, অ্যাটলিস্ট 25 গুণ 30 গুণ বা 50 গুণ বড় ব্যালেন্স শিট হতে পারে। ইফ ইট ইজ দ্য ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডিয়ান কোম্পানি, then it has a huge number, because Indian rupee and Bangladesh taka conversion is almost almost similar. ওদের হয়তো এক রুপিতে আমাদের হয়তো 1 টাকা লেটস সে 20 পয়সা 25 পয়সা, সো অলমোস্ট। এটা তো মনে হয় স্যার আমাদের এনবিআর এর জন্য করা, এই জন্যই বিডিটি তে করছে। যদি তাদের জন্য করতো মানে তাহলে তো সেটা ডলারে করতে পারতো আইএস 21 অনুযায়ী। আমি যেটা what I wanted to say না, হ্যাঁ ওদের দেশে কিন্তু ওদের দেশের লোকালে রুপি করবে এবং এটাই ওদের এই। আচ্ছা ভালো কোশ্চেন করছেন, এই যে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটাকে কোন কারেন্সিতে করছে? নাও ইউ টেক এ নোট, ভেরি ইম্পর্টেন্ট নোট, হ্যাঁ, যে আপনি রিকোয়ারমেন্ট কি, এটা কি মানে এই যে বিডিটি করছে আপনি বললেন এনবিআর এর রুল অনুযায়ী করছে, এটা কি এনবিআর এর রুল অনুযায়ী করছে নাকি আইএফআরএস এর রুল অনুযায়ী করছে নাকি কোম্পানি অ্যাক্ট অনুযায়ী করছে? বলেন একটু, আমরা কনসেপচুয়ালি একটু মানে ক্লিয়ার হই তাহলে সুবিধা হবে। তাহলে এই জায়গাগুলো কখনো ইফ ইউ আস্ক anyone ask you any question regarding this presentation, you will be very much confident to answer this. আচ্ছা আমি বলে দিই, ফার্স্ট অফ অল this is called functional currency and also this is presentation currency. so খেয়াল করেন এটা হচ্ছে ফাংশনাল কারেন্সি, যেটা হচ্ছে যে টাকায় এই ব্যবসা বাণিজ্য হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো সিগারেট বিক্রি করেছে, র মেটেরিয়াল কিনেছে, লেবার পে করেছে, এই যত কার্যক্রম করেছে তার মোস্টলি কিন্তু বাংলাদেশি টাকায় কনভার্ট হয়েছে। সো একটা ব্যবসার যে কারেন্সিতে মোট কথা ওভারঅল ট্রানজাকশন একটা ম্যাক্সিমাম পোরশন যে টাকায় হয় সেটাকে বলে ফাংশনাল কারেন্সি। এবার আসেন ওই ফাংশনাল কারেন্সি আবার প্রেজেন্টেশন কারেন্সি হতেও পারে না হতে পারে। সো বাংলাদেশের ক্ষেত্রে ফাংশনাল কারেন্সি বিডিটি, আবার রিপোর্টিং কারেন্সি বিডিটি। ওয়াই বিডিটি? বিকজ ব্রিটিশ আমেরিকান টোবাকো ইনকর্পোরেট কোম্পানি ইন বাংলাদেশ ইনকর্পোরেট। এখন আপনি বলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইউ নো অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যান্ড অলসো নো অ্যাবাউট HSBC Bank, Commercial Bank of Ceylon. Let's say you know the Wori Bank. So can anyone explain whether these banks are incorporated in Bangladesh or not? An idea, sir? Have you any idea? What are the legal status? Sir, HSBC Bank it incorporate Bangladesh na. It maybe USA incorporation, like incorporate bank. Acha, first of all, yes, ji, bolen, please. এখন বাংলাদেশে ইনকর্পোরেট না, তাদের ব্রাঞ্চ করা,
কিন্তু বাংলাদেশে ইনকর্পোরেট কোম্পানি তাদের ব্রাঞ্চ, এই যে কটা ব্যাংকের নাম বললাম তাদের কিন্তু বাংলাদেশে ইনকর্পোরেটেড না, তারা হচ্ছে এখানে ব্রাঞ্চ অথবা লিয়াজ অফিস ওপেন করেছে। এখন যদি বাংলাদেশে তাহলে কি স্যার তাদের কি ফাংশনাল কারেন্সি তাহলে স্যার ইউএসডি তে হবে স্যার? না, তাদের ফাংশনাল কারেন্সিও বিডিটি। এখন কোশ্চেন হচ্ছে প্রেজেন্টেশন কারেন্সিও কি স্যার বিডিটি তে হবে? এখন এই জন্যই বলতে চাচ্ছিলাম, অ্যাজ ব্রিটিশ আমেরিকান টোবাস্কো ইজ অলসো আপনার হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানি, অ্যান্ড এইচএসবিসি এসসিবিও একটা মাল্টিন্যাশনাল ব্যাংক। আমি আপনাদেরকে ইচ্ছা করে এই জায়গাটা আনছি কনফিউজ করার জন্য যে আপনার তাদের ফার্স্ট অফ অল হচ্ছে ফাংশনাল কারেন্সি এই সবগুলোর ক্ষেত্রে বিডিটি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ফার্স্ট। সেকেন্ড আসেন প্রেজেন্টেশন কারেন্সি ফর বাংলাদেশ রিপোর্টিং এর জন্য খেয়াল করে শুনেন, তাহলে তার প্রেজেন্টেশন কারেন্সি হচ্ছে বিডিটি। এখন তাদের তো শুধু বাংলাদেশের অপারেশন না, ব্রিটিশ আমেরিকান টোবাকো হয়তো 100টা দেশে আছে, তো তখন তাদের যদি হচ্ছে 100টা দেশে কান্ট্রি থাকে এবং হেডকোয়ার্টার যদি লন্ডনে হয় তাহলে ডেফিনেটলি তার হচ্ছে পাউন্ড, যদি আমেরিকা হয় তাহলে ইউএসডি লেটস সে। তখন তাদের এই যে বাংলাদেশের কারেন্সির যে প্রেজেন্টেশন, ইন্ডিয়ান রুপির যে প্রেজেন্টেশন, নেপালি রুপি, শ্রীলঙ্কান কারেন্সি, ভিয়েতনামের কারেন্সি, এই সমস্ত কারেন্সি গুলোকে তাদের যেটা করতে হয় সেই কারেন্সিকে একটা মানে ট্রান্সলেশন এবং ট্রানজেকশন লেভেলে চেঞ্জ করতে হয়। তাদেরকে লোকাল প্রেজেন্টেশন থেকে তাদেরকে যেটা করতে হয়, তাদের যে প্যারেন্ট কোম্পানির যে কনসলিডেশন করার জন্য তাদের মেইন অপারেশন যেখানে যাদের হেডকোয়ার্টার সেইখানের যে প্রেজেন্টেশন কারেন্সি সেই কারেন্সিতে কনভার্ট করে প্রেজেন্ট করতে হয়। এইটাকে বলে হচ্ছে, এইটা একটা আইএস আছে, সেই আইএসটা কত? আইএস 21। ওকে, তাহলে এখন আপনি বলেন যে এইটা বাংলাদেশি ইনকর্পোরেট কোম্পানি, বাংলাদেশের লিস্টেড কোম্পানি, এখানে বাংলাদেশি ইনভেস্টর আছে, এখানে বাংলাদেশি ব্যাংকের সাথে ট্রানজাকশন করে, বাংলাদেশের আরজেসি তে রিটার্ন সাবমিট করে, they are submitting return to RJC, they are submitting return to NBR, they have to submit their financial statement to the Dhaka Stock Exchange, Chattogram Stock Exchange, Bangladesh Security Exchange Commission, and many more organizations. So in every case they need to prepare their not only their functional currency, also the presentation currency in BDT. But when they consolidate at their headquarter, then they need to translate this financial statement into ইউএসডি। এই ট্রান্সলেশনের পরে কোন জায়গায় ট্রান্সলেশন গেইন লস বিভিন্ন ধরনের জিনিস হয়, সেটাকে অ্যাড্রেস করে আইএস 21। সো এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম যে এখন আপনি বলতে পারেন যে বাংলাদেশের লোকাল কোম্পানি যদি কোনো ফরেন ওনারশিপ না থাকে, বাংলাদেশেই যদি ইনকর্পোরেট হয়, তার কখনোই আর কোনো রকম এরকম কোনো কাহিনী থাকবে না, তার রিপোর্টিং কারেন্সি, তার ফাংশনাল কারেন্সি সবকিছুই হবে হচ্ছে বিডিটি। বাট ওয়ান্স ইট ইজ এমএনসি, তখন তাদের লোকাল সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে গ্লোবাল কনসলিডেশন জন্য দে নিড টু ট্রান্সলেট এন্ড ট্রানজেক্ট ইনটু দেয়ার দ্য হেডকোয়ার্টার অথবা প্যারেন্টের কারেন্সি অনুযায়ী করতে হয়। সো এটা আমরা বুঝলাম। ওকে, দেন এটা যে আছে আমি আইএস এর জায়গায় দেখাই দিব। একজন কোশ্চেন করছিলেন যেটা ম্যান্ডেটরি কিনা, আমি দেখাই দিব আইএস এর ভিতরে আছে। দেন এবার আসেন এই প্রেজেন্টেশনটা কি প্রেজেন্টেশন বলেন তো, হোয়াট ইজ দ্য স্টাইল অফ প্রেজেন্টেশন? সেটি হচ্ছে আমরা জানি যে নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, ঠিক আছে, তারপরে আছে দেখেন ইকুইটি, তারপরে আছে লাইবিলিটি, এটা হচ্ছে যে নন কারেন্ট লাইবিলিটি, এবং লাস্টে কারেন্ট লাইবিলিটি। এখন এই যে প্রেজেন্টেশন, এইটার একটা বেসিস আছে, এই বেসিসটাকে বলতে পারবেন কি ওয়েতে বেসিস প্রেজেন্টেশন করা হয়েছে এটাকে? ধরেন আমি ক্লু দিই, লেটস সে আপনি এখানে নন কারেন্ট অ্যাসেটে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট রাখলেন অ্যাসেটে, আর যদি এইখানে এসে লাইবিলিটি পাশে প্রথম যদি রাখতেন এই অ্যামাউন্ট গুলো, অর্থাৎ কারেন্ট লাইবিলিটি কি কি তাদের আছে? ব্যাংক ওভারড্রাফট, শর্ট টার্ম ব্যাংক লোনস, ট্রেড এন্ড আদার পেয়াবলস, কারেন্ট ট্যাক্স লাইবিলিটিস। এই পোর্শনটা যদি শুরুতে নেওয়া হতো, তারপরে যদি এই নন কারেন্ট লাইবিলিটি থাকতো, শেষে যদি ইকুইটি থাকতো, এই হচ্ছে লাইবিলিটি পাশের প্রেজেন্টেশন। আর অ্যাসেট পাশের প্রেজেন্টেশন হচ্ছে উপরে নন কারেন্ট অ্যাসেট, নিচে কারেন্ট অ্যাসেট। তাহলে কি এটা ঠিক হতো কি রং হতো? কেউ একজন বলবেন কাইন্ডলি? আমার কোশ্চেনটা বুঝছেন কিনা? জি স্যার, কোশ্চেন বুঝতে পেরেছি, তবে স্যার আনসারটা আমার জানা নেই অবশ্যই।
আজকের থেকে একদম কনফার্ম হয়ে যান, দেয়ার ইজ নো কোশ্চেন, নো অ্যাম্বিগুইটি, অলওয়েজ লিকুইডিটি প্রেফারেন্স অনুযায়ী প্রেজেন্টেশন হবে। হোয়াট ইজ লিকুইডিটি প্রেজেন্টেশন প্রেফারেন্স? লেটস সে দেখেন সবচেয়ে শেষের যে অ্যাসেটটা, সবচেয়ে শেষের অ্যাসেটটা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। সো আমাকে এখন আরেকজন একটু বলেন, এটা বলতে প্রত্যেক লাইন লাইনে লার্নিং আছে, হোয়াট ইজ ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট? ক্যাশ তো বুঝলাম, ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে কি বলেন তো? ক্যাশের মতোই, ক্যাশ না কিন্তু একদম ক্যাশের মতোই, যেটা যে সব ইয়েগুলো হয় সেটাকে। একটা এক্সাম্পল দেন তো ভাই। যেমন স্যার এফডিআর হতে পারে, সঞ্চয়পত্র বলা স্যার, সঞ্চয়পত্র বলা যায় স্যার। আচ্ছা, এখন এই যে সঞ্চয়পত্র বা এফডিআর বলছেন, এটা যদি আপনার 1 বছরের হয় বা এটা যদি 2 বছরের হয়, হ্যাঁ, তাহলে এখানে আসবে না। এখানে হচ্ছে মূলত যেটা হয় সেটা যদি লেটস সে আপনি 1 মাসের জন্য করছেন, হতে পারে না, অথবা আপনার কাছে অন্য দেশের কারেন্সি আছে, বিডিটি না, অন্য দেশের কারেন্সি, তাহলে এটা কিন্তু ক্যাশের ইকুইভ্যালেন্ট। অথবা আপনি প্রাইস বন্ড, অনেক সময় আমরা জানি যে আমরা বিভিন্ন পারপাস প্রাইস বন্ড কিনে রাখি, অনেক সময় বিভিন্ন জায়গায় গিফট দেওয়া হয়। সো আপনার ক্যাশের ভিতরে যেগুলো অলমোস্ট ক্যাশ, মানে দেখবেন যে প্রাইস বন্ডের গায়ে দেয়ার ইজ এ প্রভিশন রিটেন ইন দ্য প্রাইস বন্ড দ্যাট কি লেখা আছে, চাহিদা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকিবেন। তার মানে দিস ইজ ম্যান্ডেটরি দ্যাট ইফ দ্য হোল্ডার অফ দিস প্রাইস বন্ড ask the equivalent money, any bank or that sort of regulatory authority, bank or Bangladesh Bank or like there are post office, they are bound to return the cash. So that sort of thing, that যেটা হচ্ছে আপনার ক্যাশের অলমোস্ট সমমূল্য। এফডিআর বললেই হবে না, যেসব এফডিআর অনেক লম্বা মেয়াদি সেগুলো হবে না। সো ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের ভিতরে মূলত হচ্ছে ক্যাশ এবং সাথে প্রাইস বন্ড, অনেক সময় আদার কারেন্সি থাকে, অথবা ধরেন লেটস সে কেউ হয়তো যে বললাম যে 1 মাসের ইয়ে করেছে, সো এটাকে একটা পলিসির মাধ্যমে মোটামুটি ধরে নেওয়া হয় যে 3 মাসের মেয়াদের গুলোকেই আপনার এখানে কনসিডার করেন। সো যাই হোক, এনি একটা অ্যান্সার, দেয়ার ইজ অ্যান্সার। বাট তাহলে এইখানে শুরু সবচেয়ে পার্মানেন্ট অ্যাসেট, সবচেয়ে লেস লিকুইড মানে আপনি প্ল্যান্ট, আপনার বিল্ডিং বেচে কি টাকা বের করা সহজ, নাকি আপনার এই প্রাইস বন্ড বা হচ্ছে যে প্রাইস বন্ড বিক্রি করে, অথবা 1 মাসের মেয়াদি এফডিআর, অথবা হচ্ছে আপনার ফরেন কারেন্সি, আপনার এই কোনটা সহজ টাকা বের করা? এই যে আপনার ফ্যাক্টরির মেশিন, বিল্ডিং, হেড অফিসের বিল্ডিং, এগুলোর থেকে টাকা বের করা সহজ, নাকি এটা দিয়ে সহজ? অবভিয়াসলি অবশ্যই স্যার ক্যাশ ইকুইভ্যালেন্ট স্যার। দিস ইজ দা সবচেয়ে লিস্ট লিকুইড, সবচেয়ে কম লিকুইড অ্যাসেট হচ্ছে এটা। তারপরে আসেন, এরপরে আসেন এইগুলা, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল। সো আলটিমেটলি প্রেজেন্টেশনটা সবচেয়ে যারা মানে লিস্ট লিকুইড, যেখান থেকে টাকা বের করা সবচেয়ে কঠিন, সেটা সবচেয়ে উপরে। দেন ইনভেন্টরি বিক্রি করে টাকা আনতে হবে। আর ট্রেড রিসিভেবল কিন্তু মানে বিক্রি করে ফেলছেন, টাকা আনবেন। অ্যাডভান্স ডিপোজিট, প্রিপেমেন্ট, কাউকে স্যালারি অ্যাডভান্স দিয়েছেন, বিভিন্ন অ্যাডভান্স দিয়েছেন, এইটা। এবং লাস্টে ক্যাশ। সো তার মানে বোঝা যাচ্ছে যে লিকুইডিটির ভিতরে সবচেয়ে দ্য লিস্ট লিকুইড অ্যাসেট গুলো হচ্ছে ফার্স্ট প্রেজেন্টেশন, দেন ইজ কম্পারেটিভলি লিকুইড যেগুলো। সো এইটা যদি হয়, এবার আসেন আপনার এখানে আসেন যে ইনকাম ট্যাক্সের আগে টাকা দিবেন, নাকি শেয়ার হোল্ডারদের ইকুইটি টাকা আগে ফেরত দিবেন? নর্মালি শেয়ার হোল্ডারদের ইকুইটি টাকা ফেরত দেওয়া হয় না, আনলেস আদারওয়াইজ যদি একজন শেয়ার হোল্ডার আরেকজনের কাছে শেয়ার সেল করে দেয়, কিন্তু কোম্পানির থেকে শেয়ারের টাকা ফেরত নেওয়া হয় না জেনারেলি। কখন নেওয়া হয়? তখন কোম্পানি লিকুইডেশন হয়ে যায়। মানে লিকুইডেশন মানে কোম্পানি কি উইন্ডিং আপ হয়ে যায়, কোম্পানি বন্ধ হইলে নেয়। তার মানে এইটা সবচেয়ে পার্মানেন্ট লাইবিলিটি, হ্যাঁ, ওনার। তারপরে ক্যাপিটাল রিজার্ভ, রিটেন আর্নিংস, দেন হচ্ছে এটা গেল, তাহলে হচ্ছে ইকুইটি। দেন হচ্ছে নেট ডিফাইন্ড বেনিফিট প্ল্যান। এটা মানে হচ্ছে কি জানেন, এটা লাইবিলিটি বাট লং টার্ম লাইবিলিটি। মানে হচ্ছে যে আপনি যে এটা একটু মাথায় রেখেন, নোট রাখেন, পরে এক সময় বলে দিব। এটা হচ্ছে একটা আইএস আছে, আইএস 19, এখানে এমপ্লয়ি বেনিফিটের উপরে এই আইএসটা আছে, এটা হচ্ছে আইএস 19। ওকে, সো এটাও কিন্তু এই প্রভিশন, অর্থাৎ আপনি স্যালারি প্রভিশন করেছেন অথবা কোন একটা প্রভিশন করেছেন, সেই প্রভিশন অথবা কারেন্ট লাইবিলিটি অথবা ট্রেড পেয়েবল, মানে আপনি বাকিতে কিনেছেন, ইউ হ্যাভ টু পে। শর্ট টার্ম ব্যাংক লোন লাইক ওডি, হ্যাঁ, এন্ড ব্যাংক ওডি অবশ্য আছে উপরে। এখানে শর্ট টার্ম ব্যাংক লোন বিভিন্ন ফর্মে আপনার সিসি অথবা এই ধরনের, বা অনেক কোন একটা পার্টিকুলার 3 দিন 5 দিন বা 10 দিনের জন্য টাকা নিয়েছেন, টাকা নিচ্ছেন, দিচ্ছেন, বা ওভারড্রাফট,
এগুলো হচ্ছে আগে পে করতে হবে, দেন হচ্ছে এই ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি এগুলো কম্পারেটিভলি এটার থেকে কম লিকুইড। এবং ফাইনালি দিস আর দ্য অলমোস্ট পার্মানেন্ট, কোম্পানি বন্ধ হওয়ার আগ পর্যন্ত কিন্তু কখনোই শেয়ার পেমেন্ট করা না। সো আজকে থেকে জেনে রাখেন, যদি লেস লিকুইড অ্যাসেট গুলো প্রথমে প্রেজেন্টেশন করেন তাহলে অবভিয়াসলি লেস লিকুইড লায়াবিলিটি আগে দিবেন। তার মানে এইখান থেকে একটা প্রেজেন্টেশনের কনসিস্টেন্সি আছে। আর যদি কোনো কারণে, এটা নর্মালি কেউ করে না, যদি কেউ কারেন্ট অ্যাসেট দিয়ে শুরু করতো এবং শেষে আসতো তাহলে তার এইখান থেকে শুরু করতে হইতো। জিনিসটা বোঝা গেছে? এম আই ক্লিয়ার টু ইউ? জি স্যার। এটা হলো স্যার, আপনি যদি স্যার যদি আমরা অ্যাসেটে নন কারেন্ট অ্যাসেট দিয়ে শুরু করি তাহলে লায়াবিলিটির ক্ষেত্রেও আমাদের নন কারেন্ট লায়াবিলিটি দিয়ে শুরু করতে হবে। এক্স্যাক্টলি। কিন্তু আর স্যার এটা তো স্যার স্টেটমেন্ট এভাবে দেখলাম, কিন্তু অনেক স্টেটমেন্ট তো এভাবে করা আছে, যেমন নন কারেন্ট দিয়ে শুরু করা আছে। তো নন কারেন্ট দিয়ে শুরু করে অ্যাসেট দিয়ে শুরু করছে, তারপরে লায়াবিলিটি নন কারেন্ট লায়াবিলিটি করছে, তারপরে ইকুইটি করছে আর কি। তো ওটাও কি ওইটা একটা আরেকটা প্রেজেন্টেশন, ওইটাও কিন্তু আইএস না করে না। হ্যাঁ, ওইটা আপনি যেটা বলছেন ওইটা হচ্ছে যে লিকুইডিটি ফর্মে আরেকটা প্রেজেন্টেশন। ওইটা আমি এখন বাংলাদেশে খুব কনটেক্সটে খুব কম হয় বা গ্লোবালি হয় না, এইটাই বেস্ট প্র্যাকটিস। ওইটাও কিন্তু আপনি যেটা বলছেন আমাকে সম্ভব হলে এটা দেখান, ইদানিং আমি খুব কম দেখি, এটা অনেক আগের এই প্রেজেন্টেশন ছিল। স্টিল আমার মনে হয় যে ওইটা আমরা দেখি, আমি যতদূর মানে জানি যে ওইটা কিন্তু মানে ইয়ে না, আপনার ব্যান্ড না, ইউ ক্যান প্রেজেন্ট বাট প্রেফারেন্স দেয়া আছে এটা। আচ্ছা, there is another question. Let's say in cash flow statement there is a two option. আপনারা জানেন cash flow statement কি, there are two method. One is called indirect method and then another is direct method. Now what is the preference way to present your cash flow? কোন মেথডটা প্রেফারেন্স দেয়া আছে বলেন তো? ডিরেক্ট মেথড স্যার। Direct method. So like that, yes, you are absolutely right. So direct method is preferred. So that's why this presentation is preferred because IS এর যে আমাদের যে এই যে বললাম না আমি শুরুতে দেখাচ্ছিলাম যে এবং স্যার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে তো এটা তো স্যার ম্যান্ডেটরি স্যার, ডাইরেক্ট মেথড করতে হবে স্যার। হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম যে আমি কেবলমাত্র আইএস দিয়ে বলছি যে আইএস এর প্রেজেন্টেশনটা কিন্তু একটু লোকাল ল কে প্রেফারেন্স দেয়া আছে। এবার আপনি আসেন কোম্পানি ল কিন্তু যেভাবে প্রেজেন্টেশন করা আছে, সো এই বিষয়গুলো আমাদেরকে কনসোলিডেট করে মানে আমাদেরকে দেখতে হবে যে মোস্ট অফ দ্য কেসে there is a very less difference between the IS IFRS and local law. যদি কোথাও থাকে তখন ক্ষেত্র বিশেষ যদি লোকাল ল কে প্রেফারেন্স দেওয়া হয়, IS is accommodative, এই কথাগুলো থাকবে। সো যাই হোক, আমি একটা প্রেজেন্টেশন দেখালাম, এবার সেই মেইন জায়গায় চলে যায়, ওইখানে এই কথাগুলোই বলা আছে। আমি যে কথাগুলো বললাম কুইকলি বলি, এবং আমার বিশ্বাস যে এইটা আপনারা লাইন বাই লাইন ফলো করবেন তাহলে আপনাদের কোনো প্রেজেন্টেশনে কোনো সমস্যা হবে না। এবং আমাদের শুরুতে we have started with the example, আমরা এটা দেখিয়ে আসলে ওই এক্সাম্পলটাকে কিন্তু আমরা আরো টানবো। সো এখন আমরা দেখাচ্ছি স্ট্যান্ডার্ড ওয়েতে প্রেজেন্টেশন এবং আমরা ওইটাকে এই স্টাইলে বানাবো। সো দ্যাট ইজ আওয়ার রুল। আমি প্রয়োজনে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব যে ওই প্রেজেন্টেশনের উপরে আপনারা এইটা ফলো করে এই প্রেজেন্টেশনটা পেয়ে যাবেন, প্লাস আমাদের যে এক্সাম্পলটা আছে আপনারা এইটা নিজেরা ইউ প্রিপেয়ার এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বেসড অন দ্য রিকোয়ারমেন্ট অফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। সো এটা আমরা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটা ভুল হচ্ছে। ওকে, তাহলে এটা বুঝলাম। দেন আরেকটা দেখেন স্কোপ হচ্ছে, এটা আমরা দেখেছি। আচ্ছা, এবার আসেন এইখানে বললাম যে ব্যালেন্স শিট এট দ্য যেটা বলছিলাম এট দ্য এন্ড অফ পিরিয়ড, যে পিরিয়ডে করেন ওই দিনের ব্যালেন্স শিট, the statement of financial position or balance sheet is prepared at a particular date. একটা particular date এ তৈরি করা হচ্ছে একটা particular, let's say যদি 30 জুন হয়, so that is a particular day. Balance sheet is or financial position is prepared for a particular day. But statement of financial position, statement of profit and loss and other comprehensive income, এটা কিন্তু কোনো particular date এ হয় না, এটা কি হয় for a particular period, let's say starting from 1st of July 2020 to June 30, 2021. So ultimately কি হচ্ছে, অথবা January 1, 2001 to 2021, মানে January 1, 2021 to December 31st, 2021. So এই যে একটা পিরিয়ড অথবা একটা মাস, এই একটা পিরিয়ড যদি আপনি বলেন জানুয়ারি তাহলে লিখবেন 1st of January to 31st of January, অথবা যদি বলেন এই মাস চলছে নভেম্বর, সো 1st of November to 30th November. সো এই পার্টিকুলার পিরিয়ডটাকে বলা হয় ইনকাম স্টেটমেন্ট, আর ব্যালেন্স শিট হয় একটা পার্টিকুলার ডেটে।
আমরা জানি, তারপরে খুব খুব মাইনরলি খেয়াল করতে হবে। তাহলে এবার বলেন তো স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি এইটা কি পিরিয়ডে হবে নাকি ডেটে হবে? এই চেঞ্জটা হয় পরে পিরিয়ড, কারণ পিরিয়ডের ভিতরে পুরো চেঞ্জটা আমরা দেখাই। ক্যাশ ফ্লো হয় পিরিয়ড। তাহলে আমরা দেখতে পারলাম যে এবং নোটস টু ফাইন্যান্সিয়াল পিরিয়ড, তার মানে আমরা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব শুধু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অথবা ব্যালেন্স শিট হবে একটা পার্টিকুলার ডেটে, আর সবগুলোই হবে ফর এ পিরিয়ড। ইট মে বি ফর এ মান্থ, it may be for a quarter, it may be for a 6 month, it may be for a year. So এই পার্টিকুলার পিরিয়ডটাকে মেনশন করতে হবে, আর ব্যালেন্স শিটে বলতে হবে বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বলতে হবে একটা পার্টিকুলার ডেট। সো আমার মনে হয় যে এখানে আর বলার দরকার নেই, কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক, আদারওয়াইজ ইট ইজ ভেরি ক্লিয়ার। আগাতে পারেন স্যার। শিওর। এখন আসেন এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটা আপনারা যেরকম ইউ আর ভেরি ম্যাচিউরড, এই দিস আর দ্য লার্নিংস দ্যাট is adding value. এতক্ষণ পর্যন্ত what I have discussed today so far is basically one kind of basic information, but this information is advanced level information, and the person who are engaging in the corporate field, not the student. A student also need to know, because they are taking this class to prepare for the corporate life. So it is very important. What is important? The component of financial statement. An entity must entity must also present a statement of financial position at the beginning of the earliest comparative period. When তাহলে আমি 2 বছর করছি, বাট 2 বছরের পরে we are preparing financial statement current year and basically the last year. So এই comparative থাকে, কিন্তু এক্সেপশন কেন? এই এক্সেপশন হচ্ছে an accounting policy is applied retrospectively. Items are restated retrospectively when items are classified. Now anyone can explain যে এটা কি বললাম? আমরা নরমালি তো স্টেটমেন্ট কি করি, জুন 30 19 মানে জুন 30 20 সাথে we need to prepare our financial statement June 30 2020 with a comparative figure of June 30 2019. But why should I present additional 1 year's comparative? Why? Because if there are these particular 3 cases are there, এই তিনটা কেস কি কেউ একটু ব্যাখ্যা করতে পারবেন কি বলেন? স্যার আমার মনে হয় এখানে কোম্পানি যদি আমরা কোনো পলিসিতে চেঞ্জ আনি, ধরেন ডেপ্রিসিয়েশন যে আমরা হিসাব করি ওই মেথডে যদি কোনো চেঞ্জ আনি, তাহলে আমরা 1 বছর আগ থেকে সেটা হিসাব করে মানে 3 বছর করে এটা করব স্যার। আর কোনো কিছু এনিওয়ান অন্য কিছু ঠিক এখানে লেখা আছে, মানে আর কিছু কোনো কিছু আছে? পলিসির যদি একটা কন্টিনিউটি থাকে আর কি, কোম্পানি যদি অ্যাকাউন্টিং পলিসি কন্টিনিউটি থাকে তাহলে সেটা যদি চেঞ্জ হয় এই ক্ষেত্রে আমরা করতে পারি আর কি স্যার। ওকে, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল এইটা আপনি একটু নোট রাখেন, একটার ভিতরে আমি অনেকগুলো আইএস বলছি, এবং এই আইএস গুলো আমরা অ্যাটলিস্ট আমাদের লিমিটেড ক্লাসের ভিতরে হলেও practically for the reporting purpose some IAS is mandatory, like IAS 1, and if it is a manufacturing organization, IAS 2, IAS 7 for every organization, IAS 16, then IAS 8 is very relevant, and IAS 33 এটা প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে প্রত্যেকটা লাইন বাই লাইন সব অর্গানাইজেশনে লাগবে। এরকম আরো কিছু আইএস আছে, সো সেগুলো নোট রাখতে হবে এবং প্রয়োজনে এইটার জন্য পার্টিকুলার প্রিপারেশন নিতে হবে। এই যে জিনিসটা হোয়াট আই ডিসকাস ইট বেসিক্যালি এ স্মল ইন্ডিকেশন ইন IAS 1 বাট ডিটেইল ডিসক্রাইব ইন দ্য IAS 8। এটা নোট রাখেন যে IAS 8 আমি এটা দেখাবো। IAS 8 এ বলা আছে ইফ ইউ মেক এনি এরর, কোনো ভুল যদি হয়, ইফ ইউ মেক এনি এরর ইন দ্য প্রিভিয়াস পিরিয়ড, আগের বছরে যদি কোনো ভুল করেন, ইফ ইউ মেড এনি এরর ইন দ্য প্রিভিয়াস পিরিয়ড ফার্স্ট, if you want to change your accounting policy second, so if you did any mistake in your financial statement, now you need to make the correction. আপনি অতীতে কোনো ভুল করছেন এখন ঠিক করতে চান, এক। সেকেন্ড হচ্ছে আপনি কোনো আই মিন পলিসি চেঞ্জ করছেন, এই যে রিস্টেট রিট্রোস্পেক্টিভলি, মানে আপনি কোনো পলিসি চেঞ্জ করেছেন। আপনি এক সময়
আপনি এক সময় প্রেজেন্টেশন করে বলছেন যে আমি আমার অ্যাসেট গুলো অ্যাজ পার IAS 16 আমি কস্ট মেথডে করব। ক্যান আই আস্ক ইউ এ কোশ্চেন, অ্যাকর্ডিং টু IAS 16 হোয়াট আর দ্য মেথড অর মডেল অফ ভ্যালুয়েশন অফ ইউর অ্যাসেট? দেয়ার ইজ টু মেথড। কেউ বলতে পারেন কি কি মেথড আছে বা কি মডেল আছে? স্যার রিভ্যালুয়েশন মেথড আর ফেয়ার ভ্যালু মেথডের কথা বলছেন আপনি? না, রিভ্যালুয়েশন আর হচ্ছে কস্ট মেথড দুটোই একই বলছেন, যেটা আপনি যেটা বলছেন দুটো এক হয়ে গেছে। একটা হচ্ছে কস্ট মডেল বা কস্ট মেথড, আর একটা রিভ্যালুয়েশন মেথড। ওই রিভ্যালুয়েশনই করতে হয় ফেয়ার ওকে স্যার। ভ্যালু। So there is a two model, one is cost model and another is basically the revaluation model. So এই ধরনের যদি কোনো cost model এতদিন ধরে, if you are preparing your financial statement according to the IAS 16, your asset is valued at per cost, historical cost, then you take a new policy that your asset should be reported according to the revaluation model, not as a cost model. এই কাজটা যদি করেন তাহলে আপনাকে কি করতে হবে? রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট। Now the word, can you explain the meaning of the retrospective impact or retrospective impact? এটা মানে কি বুঝতে পারেন? retrospective মানে কি কথাটা? retrospective মানে হচ্ছে যে আপনি কারেন্ট ইয়ারেই ঠিক করলে হবে না। you are asked to correct your financial statement in the previous period, not in the current period. মানে retrospective হচ্ছে আগের ইম্প্যাক্ট দিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা কারেন্ট ইয়ারে ইম্প্যাক্ট দিলে হবে না, আগের বছরগুলো ঠিক করে আসতে হবে, এটাকে বলে রিট্রোস্পেক্টিভ। তাহলে আমরা ফার্স্ট লুকিং ব্যাক আর কি, পিছনের দিকে দেখতে, লুক ব্যাক। ইয়েস, তাহলে অ্যাকাউন্টিং পলিসি গেল, তারপর রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট গেল, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ রিক্লাসিফাইড। এই কথাটা মানে কি? ক্যান এনিওন এক্সপ্লেইন when items are reclassified? এটা মানে কি? রিক্লাসিফিকেশন মানে কি? বলতে পারেন রিক্লাসিফাই মানে কি? ডিফার করে, তা ওই ডিফারটা মানে আইসির সাথে যদি ডিফার করে ফেলে তাহলে ওইটা এক্সপ্লানেশন চলে আসতে হবে। আচ্ছা আচ্ছা, এখন আরেকটা স্টেটমেন্ট দেখা যাচ্ছে, আমি বলতেছি আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে স্টিল না? জি জি স্যার। আচ্ছা, নাও sorry, now right, now this is the document we started with that document. আমরা এটা নিয়ে শুরু করছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। সো আমি জাস্ট এখান থেকে বলি, কারণ এটা আমাদেরকে অনেক ঠিক করতে হবে, তো এই জায়গাটাতে অনেক কাজ করতে হবে। সো দ্যাট ওয়াজ আওয়ার ইনিশিয়াল ডকুমেন্ট, উই হ্যাভ স্টার্টেড আওয়ার ডিসকাশন ফ্রম দিস স্লাইড। আমরা এখানে বিভিন্ন জার্নাল দিয়েছিলাম, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, রাকিব এবং আর তার বন্ধু তানভীর, দুজনের ব্যবসা। এই ব্যবসাটাকে আমরা বড় করব। আজকে এইখানের এই জিনিসটা এসে আমি আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে কিছুটা থিওরি এবং প্র্যাকটিক্যাল মিক্স করে পড়াচ্ছি, বাট এটাকে আমাকে এই জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে এই জিনিসটা আমরা দেখাচ্ছি। দিস ইজ ইয়োর স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা দেন স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ এন্ড আদার ইনকাম বলছি, তারপর হচ্ছে ক্যাশ ফ্লো বলছি, যেটা আমরা অলরেডি দেখেছি, ছোট একটা ক্যাশ ফ্লো, ছোট ক্যাশ ফ্লো দেখাচ্ছি, ঠিক আছে, চেঞ্জ ইন ইকুইটি স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো, এগুলো দেখাচ্ছি। সো নাও আমি এটা এনেছি এই কারণে, লেটস সে আমি একটা নোটে যাই, ওকে, একটু I make it a larger size so that you can understand properly. Okay, now let's say here এই হেডটার নাম কি? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ওকে, what is the name of the head? Is administrative expense. Under that head আমরা কি কি এনেছি? We include salary and allowances, remuneration, registration and renewal, professional services fee, office supplies, rental expense, electricity bill, insurance and depreciation of furniture. তাহলে এটা আমরা গেল কোনটার আন্ডারে? এটা গেল হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখন কোনো কারণে আমি কোনো একটা পিরিয়ডে, মানে তর্কের খাতিরে বলতেছি, তর্কের খাতিরে আমি এই ইলেকট্রিসিটি বিলটা এখানে রাখবো না। লেটস সে আমি ইলেকট্রিসিটি বিলটা কোনো কারণে, আমি তর্কের খাতিরে বলতেছি, এটা জাস্ট লজিক্যালি দেখেন না, আমি উদাহরণ হিসেবে বলেন। লেটস সে আমি ইলেকট্রিসিটি বিলটা নিয়ে আসবো এই হেডে, এইখানে আসবো, এই যে কস্ট অফ গুডস সোল্ড মধ্যে ঢুকাই দিব, ধরলাম। তাহলে কি বললাম? কেউ একটু ক্যান ইউ এনিওন এক্সপ্লেইন যে আমি দেয়ার ইজ এ, এটা একটা কি আমার ইনকাম স্টেটমেন্টে, এই দেখেন, দেয়ার ইজ এ হেড কল্ড কি অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাজ পার নোট 11। সো আমি নোট 11 এ যাই। সো সরি, এখানে নোট 11 এ অ্যাডমিনিস্ট্রেটিভ নোটগুলো চেঞ্জ করতে হবে,
পরবর্তীকালে নোট বেড়েছে, এখানে চেঞ্জ হয়নি। এনিওয়ে আমি জাস্ট বলছি এখানে নোট 13 হবে, অ্যাডমিনিস্ট্রেশন নোট 13 হবে। ওকে, অনেক কারেকশন করতে হবে, এটা আমাদের বানানো তো। আচ্ছা, এই নোট 13-এ আমি যে দেখলাম যে নোট 13-এ অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আসছে। ওকে, সো আন্ডার দ্যাট হেড, যেটা এটাকে এইটাকে কি বলে বলেন তো? ইনকাম স্টেটমেন্ট ফেস, এটাকে বলে ফেস অফ ইনকাম স্টেটমেন্ট, এটাকে বলা হচ্ছে ফেস অফ ব্যালেন্স শিট। সো ইনকাম স্টেটমেন্ট অথবা ব্যালেন্স শিট অথবা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে ফেসে কি সবকিছু দেখা যায়? আমি যা জিজ্ঞেস করি, সবকিছু কি দেখা সম্ভব বলেন তো? না স্যার, আপনাকে নোট না স্যার, না স্যার, নোট দেখতে হবে স্যার। আমি এটা পাই নোটে, এটা পাই নোটে। এখন দেখেন এই নোটের ভিতরে যদি আমি এখানে ইলেকট্রিসিটি বিল এই নোট নাম্বার 13 থেকে নোট নাম্বার 12-তে নিয়ে যাই, তাহলে কি সমস্যা হতে পারে বলেন তো? কি সমস্যা হতে পারে? হোয়াট আর দ্য প্রবলেম ইন দিস? আমি যদি এটা করি কি সমস্যা হতে পারে বলেন? স্যার কস্ট অফ সেল বেড়ে যাবে স্যার। মানে এটা তো বাড়লো, কিন্তু এখানে কি হলো? এই যে আমি এই আইএস এর প্রেজেন্টেশনে যে এখানে বললাম, এই যে ওয়েন, এটা কি বলছিলাম যে ওয়েন রিক্লাসিফাইড, এটা কি রিক্লাসিফাইড উদাহরণ হলো নাকি হলো না বলেন? জি স্যার, রিক্লাসিফাই, নতুন করে জি স্যার, ক্লাসিফাই করে আমি একটা চেঞ্জ নতুন করে করি। ক্লাসিফাই করা হয়েছে। Now, yes, you can understand clearly that there is a reclassification done by the management of the CFO. Okay, but what is the problem? Problemটা কি এখানে? রিক্লাসিফাই করলে কি প্রবলেম হলো বলেন তো? বলেন কি সমস্যা হলো? স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে আসে, যেটা আমার কনসিস্টেন্সি থাকলো না আর কি জিনিসটা। রাইট, এই জায়গায় এসে হিট করলো আইএস 1 এর একদম বেসিক কথা একটা হিট করলো। কি হিট করলো? কম্পারেটিভ ফিগারে সমস্যা হলো। কেন? এখানে কি বলা হচ্ছে যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি করবেন? প্রিভিয়াস ইয়ারের সাথে তুলনা করবেন, তাই না? এটাই তো বলা আছে, দ্য এন্ট্রিজ ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ প্রিভিয়াস পিরিয়ড। তাহলে এই যে আপনি প্রিভিয়াস পিরিয়ডের যে আগের বছরের গুলোকে আপনার কি এখন রিট্রোস্পেক্টিভ ইমপ্যাক্ট দিতে হবে না? আদারওয়াইজ কেমনে? ধরুন আপনি তাহলে এক বছর নোট 13-এ দেখালেন, যেটা হচ্ছে নোট 13-এ গেলে হচ্ছে কোথায় হিট করে? নোট 13-এ গেলে আমি আবারও দেখাই, নোট 13-এ গেলে হিট করে হচ্ছে এইখানে, এই যে অপারেটিং এক্সপেন্সে এখানে করে, খেয়াল করেন। নোট 13-এ করলে এখানে হিট করে, আর নোট 12-এ নিলে হিট করে যে এখানে, লেটস সে জাস্ট তর্কের খাতিরে বলছি, এখানে হিট করে। সো আমি ফিগারগুলো চেঞ্জ হইতে পারে, বাট আমি কম্পারেটিভ ফিগারের জন্য বলছি। এখানে চলে গেছে, লিংক ছুটে গেছে, লিংক ঠিক করে দিব। সো আলটিমেটলি কি হলো যে 13-এ আন্ডার রিপোর্ট করলে এখানে যায়, আর নোট 12-এ গেলে চলে যায় এখানে, লেটস সে। তাহলে এই যে তাহলে এখানে 2021-22 আছে, এর পাশে আমাদের যখন আমি 2021-22-এ কম্পেয়ার করব, বা যখন আমি এইটা 20-21-এর কম্পারেটিভ সাথে 19 আর 20-এর কম্পারেটিভ করব, তখন কি আদার সঙ্গে আদা, রসুনের সঙ্গে রসুন, অথবা ডালের সঙ্গে ডাল তুলনা হচ্ছে, নাকি ডালের সঙ্গে চালের তুলনা হচ্ছে? অবভিয়াসলি চেঞ্জ হচ্ছে, বিকজ দুই জায়গায় দুই রকম জিনিস দেখাচ্ছেন। সো সেই জন্যই বলছে যে ইফ ইউ চেঞ্জ দিস, রিক্লাসিফাই করেন, তাহলে কম্পারেটিবিলিটি প্রপারলি হয় না, এবং স্টেটমেন্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইউজার অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিসলিড হবে, তাদের প্রপারলি কিন্তু তাদেরকে জানানো হচ্ছে না। এই কারণে বলা হচ্ছে যদি কিছু আপনি রিক্লাসিফাই করেন, তখন আপনাকে রিট্রোস্পেক্টিভ ইমপ্যাক্ট দিতে হবে। আর রিট্রোস্পেক্টিভ ইমপ্যাক্ট মানে যখন চেঞ্জ করলেন সেটার একটা কম্পারেটিভ চেঞ্জ আনতে হবে। যেই কারণে এই কথাটা আমি বলছি খুবই ইম্পর্টেন্ট। This is your current financial information that is at the end of 30th June 2020. This is your current year, and you need to present as per minimum requirement of IS, IFRS and the company law. You need to present your June 30, 2019 statement. If it is a general case, it is okay, but if any of these three happen, then you need to present another statement. It is called restated comparative information. এটাকে প্রেজেন্টেশন কোন ইয়ারে হয়? এই জুন 30, 19 দেখছেন? তাহলে জুনের আগের ডেট কবে? জুনের আগের ডেট, তাহলে এবার এক বছর ব্যাকে চলে যান। এক বছর ব্যাকে চলে গেলে এখানে দেওয়ার কথা ছিল কোন বছর? দেওয়ার কথা ছিল হচ্ছে জুন 30, 18। এখন জুন 30, 18 না করে জুলাই 1, 2018 করতে হবে। তার মানে সোজা কথা হচ্ছে, আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করি, যে এখানে আমরা একটা ইয়ারের এন্ডের প্রিপারেশন দিচ্ছি না, এর ঠিক আগের ইয়ারের ওপেনিং, মানে ঠিক এর আগের এই পিরিয়ডটার ওপেনিংটা অ্যাডজাস্ট করে নিতে হবে। বোঝা গেল বিষয়টা? এবার বুঝতে পারলাম আমার কথাটা? এটা কিন্তু
এই 19-এর এই রিপোর্টিংটা কিন্তু ইয়ার এন্ডের ডেট, আর এটা হচ্ছে ইয়ার ওপেনিং এর ডেট। তো আপনার অ্যাডজাস্টারটা কি করতে হবে, এটাকে এই এই জিনিসটাকে বলে কি বলেন তো, কে এনিওয়ান ক্যান এক্সপ্লেইন এন্ড ইউ ক্যান অ্যানসার দে হোয়াট ইজ কল্ড, এটা কি বলে? এটাকে বলা হয় থ্রি কলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 3 কলাম ব্যালেন্স শিট অথবা 3 কলাম ব্যালেন্স শিট অথবা 3 কলাম ইনকাম স্টেটমেন্ট। তার মানে আপনি এই যে ঠিক এই পিরিয়ডের ওপেনিং অ্যাডজাস্টমেন্ট করলেন, তখন আপনার 3 কলাম হয়ে গেল। দিস ইজ এ পিওর কি এটা কি বলে এক্সেপশন। কোন এক্সেপশন? আমি শুরুতে যে বললাম যে আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হবে অনলি হচ্ছে 2 বছরের, মানে মিনিমাম রিকোয়ারমেন্ট 2 বছর, অতএব কোম্পানি একটাও 2 বছর বলছে, আমরা 2 বছর করবো। কিন্তু এখানে আপনি এরকম ঘটনা যদি ঘটে, যদি অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ হয়, কোনো আইটেম হয় যে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট দিতে হবে, অথবা কোনো রিক্লাসিফিকেশন হন, ইফ দিস ইজ দ্য কেস, you need to present your financial statement with another additional column. This is called 3 column income statement, 3 column balance sheet. Is it okay, clear now? বুঝা গেছে? জি স্যার। জি, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আপনাকে আই ক্যান give a very pure example. A senior chartered accountant meet me few days back, probably 15 days, and ওনায় একটা জায়গায় এই প্রবলেমটাকেই কোন জায়গায় কি হয়েছে এটা উনি ক্লিয়ারলি একটু কনফিউশন ছিল, আমার সাথে মিট করছে, এবং আমরা দুজন মিলে, আমি আসলে এরকম এক্সাম্পল খুবই কম পাই যে ধরনের রিক্লাসিফিকেশন হয়েছে, ভুল হয়েছে, খুবই কম পেয়েছি। উনি আমাকে বললো, আমরা দুজন মিলে এটা করে সলভ করলাম। আই রিয়েলি ফিল গুড যে আসলে এই প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল, বিকজ আমি শিওর যে, আমি আপনাদের আরেকটা উদাহরণ দিই। ইফ ইউর কোম্পানি নাও ইজ এ প্রাইভেট আর পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট কোম্পানি, so if you have a mindset of that you are going to listed with the stock exchange, so you need to convert your private limited company to public limited company. Then you need to adapt, comply all the IFRS. Currently private limited company ক্ষেত্রে IFRS IS এর আপনার অ্যাডাপশনের ক্ষেত্রে একটু ছাড় দেয়া হলেও হতে পারে, যদিও দেয়া ঠিক না, বাট আমরা জানি এটা কিছুটা ছাড় পাওয়া যায়। বাট ইফ you have intention to be a listed company, তখন আপনাকে লেটস সে IS 12 মানে হচ্ছে ডিফার্ড ট্যাক্সের যে ইস্যুটা, কারেন্ট এন্ড ডিফার্ড ট্যাক্স IS 12 সহ অন্যান্য সবগুলো আপনাকে করতে হবে। ইভেন আপনি যদি লিস্টিং এ যেতে চান, তাহলে আপনাকে WPPF চালু করতে হবে, যদিও এখন WPPF সব ধরনের কোম্পানির জন্যই এই বছর থেকে ম্যান্ডেটরি। হ্যাঁ, সো যখন এই চেঞ্জগুলো আসে তখন আপনাকে you have to prepare your financial statement reclassified এবং এই 3 কলামে দিতে হয়। সো স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি? মনে হয় স্যার ডিসকানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, ওকে। শুধু স্যার না, স্যারের সাথে অনেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। আমি নিজেও ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, পরে আবার কানেক্ট করেছিলাম।
সরি আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করছিলাম, বুঝি নাই কতক্ষণ আগে চলে গেছিলাম, সরি। এই স্যার 3-4 মিনিট হবে হয়তো আমি বা, বেশি না। আমি বুঝতেই পারিনি, আমি ওই যে ইয়ের মেসেজ দেখে দেখলাম, আমি কিন্তু অনেকটা কন্টিনিউ করে গেলাম, সরি আমি বুঝতে পারিনি। আচ্ছা এনিওয়ে, সো না স্যার, আমরাও অনেকেই স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, আমরাও বুঝতে পারিনি, পরে আবার কানেক্ট হয়েছে স্যার। ওকে ওকে সরি, তাহলে মানে কোনো একটা প্রবলেম ছিল। এনিওয়ে, সো যাই হোক, আমি যেটা বলছিলাম তাহলে আবার শুরু থেকে বলি। তাহলে এই স্লাইডটা দেখালাম আমাদের যে আসলে দেয়ার ইজ এ বেসিক্যালি স্যার আপনি স্ক্রিনটা শেয়ার করুন স্যার। ও সরি সরি, এই যে লাইন চলে গেছিল তো এই কারণে চলে গেছে। আজকে ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে এইটার মানে ক্লাসের রেকর্ডিংটা একবার দেখবেন, কারণ আমরা নেক্সট দিন যেটা করব আমরা ওইখানে এটা খুব কাজে লাগবে। হ্যাঁ, এখন কি দেখা যাচ্ছে? ইজ ইট ক্লিয়ার? জি স্যার। Okay, so the presentation requirement is basically general features থাকতে হবে। general feature আমি বলে দিচ্ছি কি কি থাকবে: statement of financial position, profit and loss and comprehensive income, cash flow, change in equity and notes to the financial statement, এটা থাকবে। এখন দেখেন, আমি I have already discussed, but এই লাইনটা কেটে গেছিল। এই দেখেন, the financial statement must be clearly identified and distinguished from the other information of the same published document. So আপনাকে একদম ক্লিয়ারলি সবকিছু লিখতে হবে। কি কি লিখতে হবে? ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড নোটস মাস্ট বি ক্লিয়ারলি আইডেন্টিফাইড। ওই যে দেখাচ্ছিলাম যে 31st ডিসেম্বর 2016 একটা কম্পারেটিভ ফিগার স্টেটমেন্টটা তৈরি হচ্ছে, দ্য ডেট অফ দ্য প্রিপারেশন অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 31st ডিসেম্বর 2017 ক্লিয়ারলি মেনশন করতে হবে। তারপর ক্লিয়ারলি মেনশন করতে হবে দ্য নেম অফ দ্য রিপোর্টিং এন্টিটি, whether the financial statement are prepared individually or group, it individual company or group of companies. Reporting date is must, you need to mention the reporting date. Then presentation currency, as I mentioned already, that you have to present, you have to mention the presentation currency. Let's say for here it is currency is BDT. Then level of rounding used, ওই যে আমি একটু আগে বলছিলাম যে আপনাকে আইএস এর, এটা সরাসরি আইএস এর প্যারা থেকে আমি তুলে এনেছি, যে আইএসএ বলা আছে যে এইগুলো আপনাকে থাকতেই হবে। সো এই লেভেল অফ রাউন্ডিং ইউজড, এটা যদি আপনি রাউন্ডিং করেন তাহলে 1000 অথবা মিলিয়ন এটা বলতে হবে। আর আর কারেন্সি যেটা বিডিটি বললাম, তাহলে ওই জায়গায় দেখাচ্ছিলাম লিখছে যে 1000 ইন বিডিটি, এই দুটো রিকোয়ারমেন্ট ফুলফিল করছে। রিপোর্টিং ডেট আছে, তারপরে ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মেনশন করা আছে, কোম্পানির নাম মেনশন করা আছে, কোন পিরিয়ডে কম্পারেটিভ এটা বলা আছে। সো দিস আর দ্য জেনারেল ফিচার। এইটা কোনো কিছু মিস করলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ হবে না। ইজ ইট ক্লিয়ার টু ইউ? বোঝা যাচ্ছে? লাইন আছে তো? ওকে ওকে ওকে। Now there are another fair presentation, there is a, I mean the fair presentation compliance with IFRS। এই কথাটার মানে হচ্ছে যে the financial statement must present fairly. So আমি যে শুরুতে I mentioned in British American financial statement that they এখানে the 1000 in BDT but millions in BDT, that sort of things is obvious. If you are rounding off any figure, then you must mention it, what is the nearest rounding, I mean the 1000 or I mean million, and obviously you need to mention the currency. So এটা আবারও বলে দিলাম, এটা করতে হবে। Then presentation and compliance of IFRS, you need to mention the statement of financial must present fairly the financial position, financial performance and cash flow. Fair presentation requires the faithful representation of the effect of the transaction, other event and condition in accordance with the definition and recognition criteria of asset, liability, income and expense set out in the framework. এই লাইনটার অর্থ হচ্ছে, আমি আপনাদের ক্লিয়ার করি যে আইএস 1 এ কিন্তু রেফার করে দিচ্ছে যে আপনি কোনটা অ্যাসেট, এটা আপনি জেনে বুঝে অ্যাসেটে নিতে হবে, কোনটা লায়াবিলিটি জেনে বুঝে নিতে হবে, কোনটা ইনকাম কোনটা এক্সপেন্স। এর কোশ্চেন হচ্ছে এটা কোথায় বলা আছে? এটা বলা আছে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে এই কথাগুলো বলা আছে, সেই অনুযায়ী আপনাকে বুঝে আপনি আইডেন্টিফাই করতে হবে, রিকগনাইজ করতে হবে, আপনাকে মেজারমেন্ট করতে হবে, আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। সো অ্যাজ পার দ্য ডেফিনেশন অফ অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এন্ড এক্সপেন্স, এই চারটাই তো মেইন জিনিস। এইটা ফ্রেমওয়ার্কে সংজ্ঞা দেয়া আছে, আমরা বুঝতে পারি দেখে আমাদের, অ্যাজ উই আর ভেরি মাচ শিওর অ্যাবাউট what is asset, what is liabilities, what are asset, what are liabilities, income and expense,
That's why you need not to check. But whether a fresher, he or she must have to know and understand the definition as per framework, what is asset, liability, income and expense. So এটা যদি হয় তাহলে সেই অনুযায়ী আপনাকে first of all you need to identify, then you recognize, then you measure, and then obviously presentation. This is the framework. IS1 require that entity whose financial statement comply with IFRS make explicit and unreserved statement of such compliance in the notes. এই কথাটা অর্থ কি কেউ আমাকে বুঝাই দিবেন, একটু কাইন্ডলি বলবেন যে এই যে explicit and unreserved কথাটা অর্থ কি? Anyone? লাইনটা আছে, লাইন তো আছে না, শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, এটা ইজ ভেরি ম্যান্ডেটরি যে এক্সপ্লিসিট মানে হচ্ছে এবং আনরিজার্ভ মানে হচ্ছে আইএস ফলো করলে আইএসই ফলো করতে হবে। আপনি বলতে পারবেন না যে আমি এই অংশটা আইএস করব, এই অংশটা করব না, এরকম করলে হবে না। এক্সপ্লিসিটলি এটাই করতে হবে ফার্স্ট। দেন আনরিজার্ভ মানে কোনো কন্ডিশন দিয়ে বলতে পারবেন না যে এটুকু করবো এটুকু করবো না, বা কোনো কন্ডিশন দিয়ে, যদি ইফ ইট ইজ এই ধরনের ইফ দিয়ে কিছু ক্লজ থাকে না, এরকম কোনো ক্লজ থাকা যাবে না, আপনাকে ফুল কমপ্লাই করতে হবে। তারপরে বলতেছে কোনো কারণে যদি আনঅ্যাভয়েডেবল, এক্সট্রিমলি রেয়ার কারণে, কোনো খুব কম, ধরেন 99.99% ক্ষেত্রেই আপনার এইভাবে আনরিজার্ভ এক্সপ্লিসিট হইতে হবে। কোনো কোনো জায়গায় ইফ দেয়ার ইজ এ ভেরি এক্সট্রিমলি রেয়ার কেসেস ডিপার্চার ফ্রম এ রিকোয়ারমেন্ট মাইট বি রিকোয়ার্ড। যদি এমন হয় যে কোনো একটা কারণে আইএফআরএসটা এখানে ফলো করলে, ইফ ইউ ফলো দ্য আইএফআরএস দেন দেয়ার ইজ এ চান্স অফ মিস রিপ্রেজেন্টেশন অর ফেয়ার প্রেজেন্টেশন হচ্ছে না কোনো একটা কারণে, এরকম খুব রেয়ার হবে। ধরেন এমন একটা বিজনেস নেচার, যে বিজনেস নেচারে আইএস ফলো করলে একটু অসুবিধা হচ্ছে একটা পার্টিকুলার নোটে, সেই জায়গায় আপনি ইউ ক্যান ডিপার্চার, বাট ওই ডিপার্চারটা আবার ক্লিয়ারলি ইউ নিড টু মেনশন ইউর নোট। তাহলে কি দাঁড়ালো, যদি কখনো আইএস আইএফআরএস থেকে আপনি ডিপার্চার করতে এক্সট্রিমলি নিডেড হয় এবং রেয়ার কেস এটা হয়, সেটা আপনি করতে পারবেন, বাট ইউ নিড টু মেনশন দ্যাট যে এই ডিপার্চার করেছি এবং কোন জায়গায় করেছি, কতটুকু করেছি, সেটা আপনাকে নোটে মেনশন করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এরপর বলা হচ্ছে জেনারেল ফিচার হচ্ছে এক্সট্রিমলি রেয়ার কেসেস কমপ্লায়েন্স উইথ আইএফআরএস রিকোয়ার উড বি মিসলিডিং টু কনফ্লিক্ট দ্য অবজেক্টিভ অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেই জায়গায় ফ্রেমওয়ার্ককে বলতে হবে। সো আমরা এটা অলরেডি বলে দিচ্ছি এটা কি হবে। এরপরে দেখেন ফেয়ার প্রেজেন্টেশনে বলছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং পলিসিস আর নট রেটিফাইড বাই ডিসক্লোজার অফ দ্য অ্যাকাউন্টিং পলিসি by the note of explanatory material. Let's say I can give you an example. Let's say you took a loan of এটা হচ্ছে লোন নিয়েছেন to purchase a building for a 5 years tenure. আপনি 5 year tenure এর জন্য একটা লোন নিয়েছেন। সো এখানে এটা লং টার্ম লাইবিলিটি যাবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট আপনি একটা পলিসি তৈরি করলেন যে আমি কোনো লোনই লং টার্ম দেখাবো না, সব শর্ট টার্ম দেখাবো। এই পলিসি দিয়ে আপনি কোনোদিনই এই যে শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টিং পলিসি দিয়ে আপনি বলতে পারবেন না যে আপনি আইএফআরএস কমপ্লাই করছেন। আপনাকে এইটা ডিসক্লোজ করে বললেই হবে না, আপনি এটা কোনোভাবেই হবে না। অথবা লেটস সে আপনি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টকে আপনি এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেটে প্রেজেন্টেশন করতে চাচ্ছেন, যে না আমি এটা কারেন্ট অ্যাসেটে দেখাবো না, এরকম একটা ডিসিশন নিয়ে যদি আপনি অ্যাকাউন্টিং পলিসিতে এটা মেনশন করেন, তাও এটা রেটিফাই হবে না। এই কিছু কিছু জায়গায় কোনো সুযোগ নাই যে আপনি আইএস ফ্রেমওয়ার্ক মানবেন না এবং নোট দিয়ে এটা কারেকশন করবেন, ইজ নট পসিবল। তাহলে কোন জায়গায় পসিবল, এটা আগের স্লাইডে বলছিলাম যে রেয়ার কিছু জায়গা হতে পারে, এটা আমি এক্সাম্পল পরে আমাকে বের করতে হবে, আপনাদেরও খুঁজতে হবে। খুব এক্সট্রিম রেয়ার কিছু ক্ষেত্রে এটা যদি হয় তাহলে নোট দিতে হবে, কিন্তু জেনারেল যেটা যেখানে বোঝা যাচ্ছে সেখানে কোনোভাবেই করা যাবে না। বাই নোট আর এক্সপ্লেনেটরি ম্যাটেরিয়াল, কোন নোট টোট দিয়ে এটাকে কভার করা যাবে না। সো এটা আমরা বুঝলাম। সো গোয়িং কনসার্ন আমরা জানি। আচ্ছা বলেন তো যে গোয়িং কনসার্ন যে বলা হয় যে এই অর্গানাইজেশন গোয়িং কনসার্ন আছে কি নাই, এটা কোন, এটাকে ফোরসিয়েবল পিরিয়ড বলে।
এই ফোরসিয়েবল পিরিয়ডটা কোন কত কত বছরের জন্য কেউ বলতে পারবেন যে কত বছর হলে ফোরসিয়েবল বলে? মিনিমাম কত বছর? মিনিমাম 1 বছর স্যার। মিনিমাম ফর নেক্সট 1 ইয়ার, রাইট? এটা রাইট, রাইট, মিনিমাম ফর নেক্সট 1 ইয়ার কে বলা হয় গোয়িং কনসার্ন। আচ্ছা, এরপর অ্যাক্রুয়াল বেসিসটা আমরা জানি, কনসিস্টেন্সি অফ প্রেজেন্টেশন আমরা জানি। সেটা কি বলছে যে প্রেজেন্টেশন, তাহলে কি বলা হচ্ছে IS 1 এ কিন্তু ক্লিয়ারলি বলা আছে অ্যাক্রুয়াল বেসিস হবে। এটা কিন্তু বলা আছে, ঠিক আছে। এবং পরে বলা আছে যে প্রেজেন্টেশনে একটা কনসিস্টেন্সি থাকতে হবে। ওই যে বললাম যে প্রেজেন্টেশন এন্ড ক্লাসিফিকেশন অফ আইটেম, এই যে রিক্লাসিফাই করলে ইউ নিড টু কারেক্ট ইট, আপনি ক্লাসিফিকেশন একই ধারাবাহিকতা রাখতে হবে। দা প্রেজেন্টেশন and classification of item in the financial statement shall be retained from one period to next period unless a change is justified either by the change of the circumstance or a requirement for new IFRS। নতুন কোন IFRS যদি বলে যে ভাই আমরা আইটেমটা চেঞ্জ করতে হবে, লাইন আইটেমটা চেঞ্জ করতে হবে, অথবা যদি মাস্ক সিচুয়েশন হয় তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, আদারওয়াইজ আপনি কিন্তু এই প্রেজেন্টেশনের কনসিস্টেন্সি ব্রেক করতে পারবেন না। আচ্ছা, এবার আরেকটা টার্ম ম্যাটেরিয়ালিটি এন্ড এগ্রিগেশন। হোয়াট ডু ইউ মিন বাই ম্যাটেরিয়ালিটি এন্ড এগ্রিগেশন? এটা হচ্ছে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইনভলভস প্রসেসিং এ লার্জ অ্যামাউন্ট অফ ট্রানজাকশন এন্ড এগ্রিগেটিং দিস ইনটু ক্লাসেস অ্যাকর্ডিং টু দ্য নেচার এন্ড ফাংশন। একটা হচ্ছে নেচার, একটা ফাংশন। সো নোটগুলোতে আমরা যে এগ্রিগেট করে দেই, অনেক সময় অনেকগুলো জিনিস একসাথে প্রেজেন্ট করি, এটা কোন নেচার অনুযায়ী এবং ফাংশন অনুযায়ী আপনাকে নেচার অর ফাংশন অনুযায়ী আপনাকে একসাথে করতে হবে। আমি ক্লিয়ার করতেছি। The final stage is the process of preparation line item on the face of the financial statement। ওই যে দেখালাম একটু আগে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, আমি একটু জাস্ট দেখাচ্ছি আপনাকে, সরি এটা একটু স্টপ শেয়ারিং করে, ওইটা না করলে হচ্ছে না, আমি জাস্ট বোঝানোর জন্য, সরি। এই যে একটুকে দেখাচ্ছিলাম যে আমাদের নোটে এসে আমরা দেখলাম যে এই দিস ইজ দ্য ইলেকট্রিসিটি বিল। এই ইলেকট্রিসিটি বিল আমরা যেটা বলছিলাম, কি বলছিলাম যে দিস বেসিক্যালি ইজ একটা লাইন আইটেমে আছে। এখন এই সমস্ত স্যালারি এক্সপেন্স, রেমুনারেশন, রেজিস্ট্রেশন রিনিউয়াল, প্রফেশনাল সার্ভিস, অফিস সাপ্লাইজ, রেন্ট এক্সপেন্স, ইলেকট্রিসিটি, এই সবগুলো কি আমি এই ইনকাম স্টেটমেন্টের ফেসে আনতে পারতাম? এখানে দেয়াটা লজিক ছিল, এখানে 13 নোট নম্বর না রেখে সব কি এখানে করতে পারতাম? পারতাম না। সো এই যে আপনার প্রেজেন্টেশন কোনটার সাথে কোনটা রাখবেন, এটা নেচার অথবা ফাংশন ওয়াইজ মিলবে। আবার ছোট ছোট আইটেম অনেক সময় যেটা হবে, ছোট ছোট আইটেমে আপনাকে কি করতে হবে, অ্যাগ্রিগেশন হবে, একসাথে মিলাই দিবেন। সো ওই কথাটাই বলা হচ্ছে যে কখনো কখনো আপনি কোনো কোনো ছোট ছোট আইটেম অ্যাগ্রিগেট করে একসাথে প্রেজেন্টেশন করতে পারে। অ্যাগ্রিগেট মানে একসাথে করা। The final stage is the process of presentation of line item on the face of the financial statement. Guideline: each material class or similar item must be present separately. Different item gulo different you need to present. Items of dissimilar nature or function must be present separately unless they are immaterial. যদি খুব ছোট কিছু, ধরেন লেটস সে আপনি কাগজ কিনেছেন 5 টাকা, আর ওই একই বিলে 10 টাকার কাগজ কিনেছেন, ওই একই বিলে হয়তো আপনি লেটস সে একটা পাউরুটি কিনেছেন 5 টাকা। সো এটা এত ইমম্যাটেরিয়াল, এখানে দুইটারে ভাগাভাগি করা না হলেও চলে, যে কোনো একটা হেডে দিতে পারেন। বাট ইফ ইট ইজ ম্যাটেরিয়াল, তখন আপনি কি ইউ নিড টু প্রেজেন্ট অ্যাকর্ডিং টু দ্য সিমিলার আইটেম একসাথে, ডিসিমিলার আইটেম সেপারেট হইতে হবে। ইফ এ লাইন আইটেম ইজ নট ইন্ডিভিজুয়ালি ম্যাটেরিয়াল ইজ অ্যাগ্রিগেটেড উইথ আদার আইটেম। যদি যে বললাম যে আপনি কোন একটা পার্টিকুলার ছোট লাইন আইটেম, ইউ ক্যান নট মেক এ লাইন আইটেম, যেহেতু অ্যামাউন্ট ইজ টু লো, সো ইউ ক্যান অ্যাগ্রিগেট ইট। A separate disclosure requirement in IFRS need to be satisfied if the information is not material. So are you clear what I try to mention here? If you present something, normally immaterial ছোট ছোট আইটেম গুলো অ্যাগ্রিগেট করতে পারবেন নেচার এবং হচ্ছে ফাংশন অনুযায়ী। আর অনেক ক্ষেত্রে আপনার যদি খুব রেয়ার কেস, স্যার অ্যাগ্রিগেশনকে যদি আমরা সংখ্যায় যদি বলি তাহলে স্যার কিভাবে যদি বলতেন স্যার? ম্যাটেরিয়ালিটি আমি বুঝি স্যার, ওটা বলা লাগবে না। অ্যাগ্রিগেশন মানে হচ্ছে একসাথে করে প্রেজেন্টেশন। অ্যাগ্রিগেশন মানে হচ্ছে টোটাল করে না, টোটাল আমরা সাব টোটাল বলি, সাব টোটাল।
এই অ্যাগ্রিগেশন হচ্ছে কয়েকটা সিমিলার আইটেমকে একসাথে যোগ করে প্রেজেন্টেশন করাকে বলা হচ্ছে অ্যাগ্রিগেশন, যোগ করে বলা, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। মানে লেটস সে আপনি পেন কিনেছেন, কাগজ কিনেছেন, তারপরে মনে করেন যে আপনার মার্কার পেন কিনেছেন, তারপরে এই যে ডিফারেন্ট টাইম অফ স্টেশনারি, এই স্টেশনারি গুলো একসাথে অ্যাগ্রিগেট করে প্রেজেন্টেশন করতে পারবেন, বিকজ দিস ইজ এ সিমিলার নেচার, দিস ইজ কল্ড অ্যাগ্রিগেশন। ওকে, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। another very very important is offsetting. Offset করার, if you understand the offset is basically net off করা। তার মানে লেটস সে আপনারা এখানে লেটস সে কামরুল আছে, কামরুল হাসান, আই ও টু কামরুল হাসান, আমি কামরুল হাসানের কাছে 10,000 টাকা পাই, লেটস সে কামরুল হাসানের কাছে 10,000 টাকা পাই। এখন কামরুল হাসান ডেফোডিল কাজ করে, ডেফোডিল আমার কাছে 5,000 টাকা পায়। সো আমি কামরুলকে বললাম যে যখন ডেফোডিল এই টাকাটা নিবে, ডেফোডিল আমাকে টাকাটা দিবে, তুমি এটা অ্যাডজাস্ট করে বাদ বাকি টাকা আমাকে ফেরত দিও বা আমার কাছে নিয়ে নিও। এটা আমি মনে মনে বলতে পারি, তার সাথে ট্রানজাকশন করতে পারি, কিন্তু কোনোভাবেই আমার লাইবিলিটি আমার অ্যাসেট, তার মানে আমি ডেফোডিলের কাছে পাই লেটস সে 5,000 টাকা, কামরুল আমার কাছে পায় 10,000 টাকা। সো আমি দুটাকে নেট অফ করে 5,000 টাকা লাইবিলিটি আমি দেখাতে পারবো না, সো ইট ইজ নট পারমিটেড। সো offsetting of asset and liability, asset with liability or liability with asset is not permitted. Even আপনার কোন কোন জায়গায় মানে ইনকাম এবং এক্সপেন্সের এগেইনস্টেও করা যাবে না। যেমন আমি সেল করেছি 100 টাকা, 100 টাকা সেল করে তার এগেইনস্টে মনে করেন কনভেন্স হয়ে গেছে 10 টাকা, আমি এসে বলতে পারবো না যে 100 টাকাটাকে 10 টাকা বাদ দিয়ে 90 টাকা আমার রেভিনিউ। ইউ ক্যান নট অফসেট দিস এক্সপেন্স এগেইনস্ট দিস রেভিনিউ, বিকজ আপনাকে সেলসের ফিগার সেলসে দেখাইতে হবে, আর ওই কনভেন্স এক্সপেন্স হচ্ছে জেনারেল ওভারহেড বা সেলিং এক্সপেন্সে আলাদা দেখাইতে হবে। সো আইএস এ পার্টিকুলারলি অফসেটিং ইজ নট অ্যালাউড। যদি অ্যালাউড হয় কোন কোন আইএফআরএস এ, যেমন একটাই অ্যালাউড আমি বলে দিতে পারি, লেটস সে অনেক সময় আমরা যেটা করি সেটা হচ্ছে যখন গেইন লস শো করি, ধরেন আপনি একটা অ্যাসেট, লেটস সে আপনার একটা অ্যাসেট, আপনার চেয়ার ছিল পুরনো হয়ে গেছে, 10টা চেয়ার সেল করে দিলেন, ওই জায়গায় লাস্টে আমরা দেখাই না গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট বা গেইন অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট অথবা লস অন সেল অফ নন কারেন্ট অ্যাসেট। এই ধরনের নন অপারেটিং অ্যাক্টিভিটিস, দিস ইজ নট এ রেগুলার অ্যাক্টিভিটিস। এই পার্টিকুলার একটা এক্সাম্পল দিলাম, এখানে অফসেটিংটা করা যায়। 100 টাকায় সেল করেছে আর খরচ ছিল 80 টাকা, মানে বুক ভ্যালু ছিল 80 টাকা, সেল করেছে 100 টাকায়, নেট অফ করে আপনি এখানে in the face of the income statement you can mention that 20 টাকা is your gain from sale of your non current asset, এটা পারমিটেড। বাট কখনোই সেল করেছেন 100 টাকা, তার এগেইনস্টে কনভেন্স খরচ হয়েছে 50 টাকা বা 30 টাকা, এটাকে নেট অফ করা যায় না। সো বলা হচ্ছে, am I clear to you? ক্লিয়ারলি বুঝতে পারছেন যে অফসেটিং মানে কি? asset and liability and income and expense must not be offset unless required or permitted by IFRS। অন্য কোনো IFRS না বললে আপনি কোনোভাবে এটা করতে পারবেন না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্ত রাখি, আমরা শুক্রবার তো ইনশাআল্লাহ আবার ক্লাস নিব। আজকে যেহেতু মঙ্গলবার, বৃহস্পতিবার নিব না, শুক্রবার যেহেতু ফ্রি আছে এবং শুক্রবারের ক্লাসটা আমরা একটু গ্যাপ দিয়েছি তো একটু লম্বা ক্লাস নিব। শুক্রবারের ক্লাস আমরা কয়টায় নেই? আমাদের সরি 7টায় স্যার। আচ্ছা, আমরা শুক্রবার 7টায়, জি আপনি তার বললে 8টাও নিতে পারেন, না ওয়েদার এটা কি 7টায় ঠিক আছে? 7টায় ঠিক আছে না শুক্রবার? জি স্যার, ছুটির দিনে 7টা হলে সমস্যা নেই স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাস নিচ্ছি আগামী শুক্রবার ইনশাআল্লাহ। আমরা যদি বেঁচে থাকি দেখা হবে, সব সুস্থ থাকি দেখা হবে ইনশাআল্লাহ। সো ফার এই জিনিসগুলো একটু ক্লিয়ারলি দেখে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ। স্যার সে কোশ্চেনটা হলো, আমরা মানে ব্যবসা শুরুর বছর তো স্যার আমাদের তো আগের কোনো ট্রানজাকশন নাই, আমরা তখন একটা ইয়ার ধরেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্রিয়েট করব। সেক্ষেত্রে মানে স্যার প্রেজেন্টেশনে কি কোনো চেঞ্জ হবে, মানে কোন নোট দিতে হবে স্পেশাল, মানে যে আমি প্রথম বছর করতেছি এই জন্য? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে দুইটা পয়েন্ট আপনি কোশ্চেন করছেন, একটা বাট আই উইল অ্যানসার ইউ টু অপশন। ফার্স্ট অফ অল হচ্ছে দুইটা অ্যানসার দিয়ে দিব। ফার্স্ট অফ অল হচ্ছে যে প্রথম বছরের হলে আপনি এটা কম্পারেটিভ নাই, আপনি নোটে লিখে দেবেন দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার অফ ইউর অপারেশন, সো দেয়ার ইজ নো কোশ্চেন অফ এনি কম্পারেটিভ ফিগার। এটা গেল একটা অ্যান্সার, আপনার স্পেসিফিক অ্যান্সার দিলাম। বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, প্রথম বছরের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে 1 বছরের বেশি সময় ধরে রিপোর্টিং করতে পারি। তার মানে
নরমালি আমরা ক্লিয়ার করেছি যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হবে অ্যাটলিস্ট ফর ইয়ার, মানে 1 বছরে করতে হবে অথবা 52 সপ্তাহ, 52 সপ্তাহ অথবা 1 বছরে করতেই হবে। কিন্তু প্রথম বছর অপারেশনের ক্ষেত্রে এইটা আপনার 18 মাস, 19 মাস, 20 মাস হইতে পারে। কেমন? ধরেন আপনার হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে জানুয়ারির 30 তারিখ পর্যন্ত আপনার রিপোর্টিং ডেট। জানুয়ারি 1 হচ্ছে শুরু ফাইন্যান্সিয়াল ইয়ার, 31 ডিসেম্বর লাস্ট ডেট। এখন আপনি কোনো কারণে 2020-এর অক্টোবরে ব্যবসা শুরু করছেন, অক্টোবরে, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসে আপনি করতে পারেন। অথবা ইউ হ্যাভ অপশন যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস প্লাস নেক্সট ইয়ারের 12 মাস এই যোগ করে 15 মাস একবারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে পারেন। এটাও কিন্তু আপনি অ্যালাউড। বুঝতে পারছি? ফর দ্য ফার্স্ট ইয়ার। জি স্যার, জি স্যার। only for the first year, okay? So thank you. স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, যদি কাইন্ডলি দিতেন স্যার। স্যার সেটা হলো স্যার, ধরেন আমি একটা কোম্পানি ক্রিয়েট করলাম, সেটা আরজেএসি তে রেজিস্টার হওয়ার পরে স্যার ধরেন এরপরে আমার ম্যানুফ্যাকচারিং এর জন্য আমি ফ্যাক্টরি ইয়ে করলাম বা অপারেশনে গেলাম আরো 2 বছর পরে। এখন আমি স্যার যেই বছরই আরজেএসি তে রেজিস্টার হয়েছে ওই বছর থেকে কি আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ক্রিয়েট করতে হবে, নাকি অপারেশন আমি যে বছর থেকে গিয়েছি স্যার ওই বছর থেকে করতে হবে স্যার? যে বছর কোম্পানি করেছেন ওই বছর দিয়ে করতে হবে। তখন আপনার ব্যালেন্সে নীল যাবে, কোনো অপারেশন, কোনো ইনকাম স্টেটমেন্ট, সিম্পল আপনার ব্যবসার পেইড আপ থাকবে, যে টাকাটা পেইড আপের টাকা দিয়েছেন ব্যাংকে থাকবে, অপারেশন থাকবে না। বাট ইভেন ইনকাম স্টেটমেন্ট যদি সেল বাই হয়, ইনকাম স্টেটমেন্ট হবে না, কিন্তু স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, চেঞ্জ ইন ইকুইটি এগুলো থাকবে, ঠিক আছে?